শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, ভালোবাসার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে উপবৃত্তির ফর্ম কিভাবে পূরণ করতে হবে, কিভাবে সঠিক নিয়মে উপবৃত্তির ফর্মটি পূরণ করলে উপবৃত্তির প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবেন। সেজন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। আশা করি উপবৃত্তির জন্য নির্বাচিত হবেন যদি এই নিয়মে, আমি যে নিয়মে বলতেছি এই নিয়মে যদি উপবৃত্তির তথ্য পূরণ করতে পারেন তাহলে নিশ্চিত থাকেন যে আপনি উপবৃত্তির জন্য নির্বাচিত হবেন। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফর্ম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে হবে। এই ফর্মটা প্রতিষ্ঠান আপনাদেরকে বিনামূল্যে দিয়ে দিবে। শিক্ষার্থীর আবেদন ফর্ম দেখো, এখানে একটা ছবি তোমরা অ্যাড করে দিয়ে দিবে। যখন ফর্মটা জমা দিবে তখন একটা ছবি অ্যাড করে দিয়ে দিবে। আর ভর্তির শিক্ষাবর্ষ এখানে পৌঁছে যাওয়া আছে। এবার দেখো তোমরা কিভাবে শিক্ষার্থীর নাম বাংলায়, এখানে তোমাদের জন্ম নিবন্ধনের মধ্যে যেভাবে নাম দেওয়া আছে বাংলায় হুবাহু সেভাবে এখানে বাংলায় নাম লিখে দিবে। এবং ইংরেজিতে জন্ম নিবন্ধন দেখে দেখে একটা অক্ষরে ভুল করবে না। জন্ম নিবন্ধন দেখে দেখে বড় হাতের অক্ষরে এখানে নামগুলো লিখে দিবে। অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, স্মল লেটার লিখবে না, ক্যাপিটাল লেটারে সুন্দর করে বড় হাতের অক্ষরগুলো লিখে দিবে। তারপরে এখানে পিতার এনআইডি, পিতার এনআইডি দিবে 10 অথবা 7 যদি স্মার্ট কার্ড হয়। পিতার এনআইডি অর্থাৎ আইডি কার্ড যদি স্মার্ট কার্ড হয় তাহলে 10 ডিজিটের নাম্বার দেবে। আর যদি স্মার্ট কার্ড না হয়, এমনিতে ভোটার আইডি হয় অ্যানালগ, তাহলে তোমরা দেখবে যে ভোটার আইডির মধ্যে 17টা ডিজিট আছে কিনা, 17টা সংখ্যা আছে কিনা। যদি 17টা সংখ্যা না থাকে তাহলে সব সংখ্যাগুলোর সামনে যে সাল আছে, জন্মসাল, পিতার জন্মসালটা যোগ করবে। পিতার জন্মসাল যোগ করলে দেখবে 17 সংখ্যা হয়ে গেছে। তখন পিতার জন্মসাল যোগ করে তোমরা সংখ্যাগুলো দিয়ে দেবে। অর্থাৎ মনে করো যে এখানে 13টা থাকবে, তখন যদি অ্যানালগ পিতার এনআইডি অ্যানালগ হয় তাহলে তোমরা 13টার সংখ্যা দেখতে পারবে। তখন এইভাবে 4, 2, তারপরে 3, এইভাবে যখন দেখবে যে 13টা হয়ে গেছে। 13টা হলে কি করবা, যখন দেখবে যে পিতার জন্ম তারিখ কত আছে, পিতার জন্ম তারিখ মনে করো 10/1/2024 বা 10/1/1996, তখন তোমরা এখানে শুরুতে 1996 লাগাই দিবা। 1996 1996 দিবা, দিয়ে তারপরে এই সংখ্যাগুলো বাকি 13টা সংখ্যা লিখে দিবা, তাহলে দেখবে 17টা সংখ্যা হবে। তারপরে পিতার জন্ম তারিখটা এখানে লিখে দিবা সুন্দর করে, পিতার জন্ম তারিখ। তারপরে পিতার নাম বাংলায়, এনআইডির যেভাবে বাংলায় নাম আছে পিতার সেভাবে লিখে দিবা। পিতার নাম ইংরেজিতে অবশ্যই বড় হাতের অক্ষরগুলো, ইংরেজি অক্ষরগুলো সব বড় হাতের অক্ষরে লিখে দিবা। ঠিক একইভাবে মাতার এনআইডি যদি 10 সংখ্যার হয়, যদি সংখ্যা দেখবা এনআইডির মধ্যে সংখ্যা দেখবা যদি 10টা হয় তাহলে যেভাবে আছে ওইভাবে লিখে দিবা। আর যদি দেখো যে সংখ্যা 13টা, সেই ক্ষেত্রে 13টা সংখ্যা হইলে অবশ্যই আগে জন্মসাল লিখবে। জন্মসাল মনে করো ধরো যদি 1995, 96, 87 যেটাই থাক, 1900 এই সালটা দিবা, তারপরে 13টা সংখ্যা উঠাই দিবা। কি কি সংখ্যা আছে ওই 13টা সংখ্যা উঠাই দিবা, দেখবা 17 সংখ্যা হয়ে যাবে। তারপরে মাতার জন্ম তারিখটা এখানে দিয়ে, জন্ম তারিখ অর্থাৎ তারিখ, তারপরে মাস, তারপরে সাল, এভাবে দিয়ে দিবা। তারপরে জন্ম অর্থাৎ পিতার নাম, মাতার নাম বাংলায় অর্থাৎ এনআইডি কার্ডে যেভাবে আছে হুবাহু ওইভাবে ইংরেজি নাম এবং বাংলা নাম ইংরেজি একইভাবে যেভাবে আছে ঠিক একইভাবে লিখে দিবা। তো এখন কথা হচ্ছে যদি বাবা মার আইডি কার্ড না থাকে তখন কি করবা। এখন কথা হচ্ছে যাকে তুমি অভিভাবক বানাবা, আবার শুনে ভালো করে শুনে নাও, যাকে অভিভাবক বানাবা অবশ্যই তার এনআইডি কার্ড থাকতে হবে। মনে করো যে মাকে অভিভাবক বানাও তাহলে মার এনআইডি কার্ড বাধ্যতামূলক। যদি বাবাকে অভিভাবক বানাও তাহলে বাবার এনআইডি কার্ড বাধ্যতামূলক। যদি মানে একজনের এনআইডি কার্ড আছে আর একজনের নাই, মনে করো বাবার এনআইডি কার্ড আছে এবং মায়ের নাই, সেক্ষেত্রে কি করবা, তাহলে বাবার এনআইডি কার্ড দিয়ে বাবাকে অভিভাবক বানাবা। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে বাবার এনআইডি কার্ড দিয়ে যে নগদ নাম্বারটা তোলা আছে ওইটা দিয়ে তো আর একজনের উপবৃত্তির কাজ হয়ে গেছে, স্কুলে হোক মাদ্রাসায় হোক বা যে কোনো ক্লাসের একজনের উপবৃত্তির টাকা পায়। একটা নাম্বার তো একবারই এন্ট্রি হবে, দুইবার হবে না। সেই ক্ষেত্রে কি করবা, সেই ক্ষেত্রে তুমি তৃতীয় কোনো ব্যক্তিকে, দাদা ভাই বোন যে আছে তার এনআইডি দিয়ে তাকে তখন অভিভাবক দিবা। তৃতীয় ব্যক্তি ভাই বোন দাদা নানা যে আছে তাকে অভিভাবক দিয়ে তার একটা এনআইডি কার্ড দিয়ে একটা নাম্বার তুলবা, নগদ অ্যাকাউন্ট করবা, ওই নাম্বারটা নগদ অ্যাকাউন্টে দিয়ে দিবা। শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার, তোমার জন্ম নিবন্ধন কার্ডে যে নাম্বারগুলো আছে 17 ডিজিটের ওই নাম্বারগুলো সুন্দর করে লিখে দিবা। তারপরে জন্ম তারিখ এখানে দিয়ে দিবা। শিক্ষার্থীর জেন্ডার পুরুষ মহিলা এটা সিলেক্ট করে দিবা তুমি। শিক্ষার্থীর জন্মস্থান, শিক্ষার্থীর ধর্ম, জন্মস্থান ধর্ম, তারপরে এখানে এগুলো লিখে দিবা। শিক্ষার্থীর এই তথ্যগুলো সুন্দর করে লিখে দিবা। ধর্ম এখানে কি ইসলাম, অবশ্যই যারা মাদ্রাসায় পড়ো, আর যদি স্কুলে পড়ো তাহলে তো সেগুলো থাকবে, সেই ধর্ম দিয়ে দিবা। শিক্ষার্থীর জন্মস্থান শুধু এখানে তোমাদের গ্রামের নাম দিয়ে দিবা। তারপরে এখানে দেখো শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা দিয়ে দেওয়া আছে, এখানে বিভাগ লিখে দিবা। তোমাদের বিভাগ মনে করো যদি চট্টগ্রাম হয় চট্টগ্রাম দিবা, এখানে চট্টগ্রাম সুন্দর করে লিখে দিবা। তারপরে যদি এখানে চট্টগ্রাম দিবা, বিভাগ দিবা আর কি। তারপরে এখানে জেলা দিবা,
এখানে উপজেলা লিখে দেবে, এগুলো বাংলায় লিখবা সব। তারপর এখানে পৌরসভা না হলে কিছু লেখার দরকার নেই, যারা পৌরসভায় আসো পৌরসভা উল্লেখ করবা, না হলে এটা খালি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। এখানে ইউনিয়ন লিখে দিবা। তারপর এখানে ওয়ার্ড নাম্বার অবশ্যই দিবা, অবশ্যই ওয়ার্ড নাম্বার লিখে দিবা। পোস্ট কোড নাম্বার, পোস্ট কোড হচ্ছে তোমাদের পোস্ট অফিস কোড নাম্বার যেটা, এটা দেখবা তোমার এনআইডি, তোমার অভিভাবক যাকে দিচ্ছ তার এনআইডির অপর সাইডে ব্যাক সাইডে দেখবা একটা নাম্বার আছে 4 সংখ্যার, ব্যাক সাইডে 4 সংখ্যার একটা নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবা। ওইটা হলো পোস্টাল কোড বা পোস্ট অফিস নাম্বার। আর এখানে ঠিকানা, এই ঠিকানা সম্পর্কে তুমি চাইলে এখানে সুন্দর করে ছোট করে লিখে দিবা, গ্রাম, উপজেলা, থানা, জেলা, এগুলো সুন্দর করে লিখে দেবা ছোট করে, ছোট করে পুরো ঠিকানা রেখে দিবা। প্রথমে দিবা গ্রাম, তারপরে দিবা পোস্ট, তারপরে দিবা তোমার এখানে উপজেলা, তারপরে দিবা জেলা, এভাবে সুন্দর করে লিখে দিবা ছোট করে। তারপরে শিক্ষা সংক্রান্ত তথ্য দেখো, শিক্ষা সংক্রান্ত তথ্য হচ্ছে তোমার মাদ্রাসা বা স্কুলটা যে এলাকায় আছে ওই এলাকার তথ্য, তোমার স্কুল মাদ্রাসায় যে এলাকা আছে, তোমার স্কুল যেই এলাকা তুমি যেখানে পড়তেছো, যেই স্কুলে পড়তেছো ওই স্কুলের ঠিকানা এখানে দিবা। এটা হলো পূর্ববর্তী শিক্ষাগত তথ্য, তুমি 5 পর্যন্ত যে স্কুলে পড়ছো, তুমি ক্লাস 5 পর্যন্ত যদি একই স্কুলে পড়ে থাকো তাহলে একই স্কুলেরটা বর্তমান যে স্কুলে আছে সেই স্কুলে দিবা। আর যদি তুমি ক্লাস 5 পর্যন্ত আরেক স্কুলে পড়ো বা পূর্ববর্তী ক্লাসটা অন্য স্কুলে পড়ে আসতো সেই স্কুলের তথ্য দিয়ে দিবা এখানে। বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভায় হলে দিবা পৌরসভা, না হলে এটা ব্ল্যাঙ্ক থাকবে, খালি থাকবে। তারপরে বোর্ড, যদি প্রাইমারি থেকে আসো তাহলে এখানে প্রাইমারি লিখে দিবা, বোর্ড বাকিটা বুঝে নেবে তারা পূরণ করার সময়। আর প্রতিষ্ঠানের নামটা এখানে অবশ্যই বাংলায় সুন্দর করে লিখবা, পূর্ববর্তী শ্রেণী পঞ্চম, আর যদি 9-এ ভর্তি করো তাহলে 8 হইবে। তারপর পূর্ববর্তী পরীক্ষার নাম পঞ্চম হলে সমাপনী, পঞ্চম সমাপনী যেটা, এটা লিখে দিবা। রেজিস্ট্রেশন নাম্বার, যদি 5-এর রেজিস্ট্রেশন নাম্বার থাকে, পঞ্চমে তো ছিল না এবার সেন্টার পরীক্ষা তাই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না, এটা অটোমেটিক কিছু দেওয়া লাগবে না। ফলাফল, তোমার স্কুলের ফলাফল যেটা পাইছো ওইটাই লিখে দিবা। তারপরে উত্তীর্ণ হওয়ার বছর, উত্তীর্ণ হওয়ার বছর অবশ্যই 2024 হতে হবে, যদি 6-এ তুমি উপবৃত্তির জন্য আবেদন করো তাহলে উত্তীর্ণ হওয়ার বছর 2024 দিয়ে দিবা। তারপরে তোমার বর্তমান শিক্ষাগত তথ্য, বর্তমান তুমি যেই ক্লাসে পড়তেছো, যেই প্রতিষ্ঠানে পড়তেছো সেই প্রতিষ্ঠানের বিভাগ, জেলা যদি একই হয়, এইটা আর এইটা যদি একই হয় তাহলে এখানে আর কিছু দেওয়া লাগবে না, এখানে তুমি শুধু ওই দিয়ে দিবা। ওই ওই দিয়ে দিলে এন্ট্রি করার সময় বুঝে নেবে যে একই তথ্য, ওই দিয়ে দিবা। আর এখানে রোল নাম্বার, অবশ্যই বর্তমান রোল নাম্বার, তুমি যদি ষষ্ঠ শ্রেণীতে থাকো তাহলে ষষ্ঠ শ্রেণী তোমার রোল নাম্বার যেটা, অবশ্যই সেই রোল নাম্বারটা এখানে তুমি লিখে দিবা, রোল নাম্বার লিখে দিবা। তারপরে প্রতিষ্ঠানের নাম এটা লিখে দিবা তুমি যেই প্রতিষ্ঠানে আসো। তারপরে এখানে অভিভাবকের তথ্য, আবার ওই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমার উপবৃত্তি পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো সম্পর্ক, যদি মা অভিভাবক হয় অবশ্যই মায়ের এনআইডি দ্বারা সিম লাগবে। আগে তুমি খেয়াল করবা তোমার সিমটা কার এনআইডি দিয়ে, যেই সিম নাম্বারটা দিবা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, নগদ নাম্বারটা দিবা, ওই নাম্বারটা কার অ্যাকাউন্ট দিয়ে এটা দেখবা। যদি বাবা মা, স্যার আগে দেখবা বাবা মার এনআইডি দিয়ে কোনো নগদ নাম্বার পাওয়া যায় কিনা, যদি যায় সবচেয়ে বেটার হবে। আর যদি দেখো যে বাবা মার এনআইডি নাই বা আছে ওইটা দিয়ে সম্ভব হচ্ছে না, তাহলে তৃতীয় যেই ব্যক্তিকে অভিভাবক বানাইবা তার এনআইডি দিয়ে একটা নাম্বার করবা এবং অভিভাবক সেটা দিবা। যদি পিতা হয় তাহলে এখানে পিতাতে টিক চিহ্ন দিবা। আর যদি মাতা অন্যান্য হয়, পিতা মাতা নাই অন্যান্য হয় তাহলে অন্যান্য তো দিবা, তখন এগুলাতে দিবা না, এগুলাতে দিবা না। অর্থাৎ পিতা হলে পিতাতে দিবা, মাতা হলে মাতাতে দিবা, পিতা মাতা ব্যতীত যদি অন্য কাউকে অভিভাবক বানাও তাহলে অন্যান্য দিবা। অন্যান্য দিলে অবশ্যই এখানে সাথে লিখে দিবা, পিতা তো ঠিক দিছো, দিয়ে এখানে লিখে দিবা পিতা। তারপরে এখানে মাতা হলে মাতা লিখে দিবা, অন্যান্য হলে দাদা হলে দাদা, মামা হলে মামা, ভাই হলে ভাই, যা হবে তাই এখানে লিখে দিবা। তাহলে অভিভাবকের জন্ম সনদ নাম্বার এটা লাগবে না, অভিভাবকের জন্ম সনদ নাম্বার দরকার নাই। তারা অভিভাবকের এনআইডি, অবশ্যই যিনি অভিভাবক হবেন তার এনআইডি নাম্বারটা আবার লিখে দিবা এখানে। অভিভাবকের এনআইডি নাম্বার, ওই যে বললাম যদি 10 সংখ্যার হয় এনআইডি নাম্বারটা আগে দেখবা গনে গনে কয় সংখ্যা, 10 সংখ্যার হলে যেমনি আছে আমরা লিখে দিবা। আর যদি দেখো যে এনআইডি নাম্বার 13 সংখ্যার, তাহলে অবশ্যই শুরুতে জন্ম সাল যোগ করে তারপরে নাম্বারটা দিয়ে দিবা, দেখবা 17টা হইবে। আর যদি এনআইডি কার্ডের মধ্যে দেখো যে 17টা নাম্বার আছে তাহলে কিচ্ছু করার দরকার নেই, যেমনি আছে আপনি দিবা। 10টা থাকলে যেভাবে আছে সেভাবে দিবা, 17টা থাকলেও যেভাবে আছে সেভাবে দিবা। যদি দেখো এনআইডি কার্ডের মধ্যে নাম্বার 13টি, তাহলে সামনে দিয়ে জন্ম সালটা যোগ করবা, যোগ করে ওই 13টা দিবা, 17টা হয়ে যাবে। তারপরে দেখো না জন্ম তারিখ, আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা এখানে লিখে দিবা। এনআইডি কার্ডে যেভাবে নামের বানান আছে ওইভাবে দিবা, ইংরেজি নামগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে দিবা। পেশা, পেশায় কি, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, কৃষক, এগুলো লিখে দিবা। মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই সুন্দর করে দিয়ে দিবা। এই মোবাইল নাম্বার এখানে বলি, এখানে মোবাইল নাম্বারটা তুমি যে কোনো নাম্বার দিতে পারো, অর্থাৎ নগদ নাম্বারটা যেটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করবা চাইলে সেটাও দিতে পারো, আর অন্য একটা নাম্বার চাইলেও তুমি দিতে পারো, এখানে এখানে সমস্যা নেই। তুমি একই নাম্বার দিলেও হবে, যেই নাম্বার অ্যাকাউন্ট করবা ওই নাম্বারটা এখানে দিলেও সারবে, একই। তারপরে অভিভাবকের স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা হলে দিবা, না হলে এটা গ্যাপ থাকবে। তারপরে ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার অবশ্যই দিতে হবে, পোস্ট কোড নাম্বার অবশ্যই দিতে হবে, ঠিকানা ছোট্ট করে লিখে দিবা গ্রাম,
তারপরে পোস্ট অফিস, তারপরে থানা, জেলা, এটা সুন্দর করে লিখে দিবা। শিক্ষার্থীর আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য, এই যে খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো এগুলো কিন্তু একটা একটা করে পড়ে সুন্দর করে টিক দিবা। এখানে তুমি উপবৃত্তি যদি পেতেই চাও তাহলে তোমাকে এখানে অবশ্যই কিছু খেয়াল করতে হবে। কে আবেদনকারীর পড়ালেখার খরচ বহন করেন? যাকে অভিভাবক বানাইবা, এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, যাকে অভিভাবক বানাইবা এখানে তাকে টিক দিবা। যদি অভিভাবক মা হয় তাহলে আবেদনকারীর পড়ালেখার খরচ মা বহন করে। যদি অভিভাবক বাবা হয় তাহলে বাবাতে টিক দিবা। যদি মা বাবা ব্যতীত অন্য কোনো কেউ হয়, দাদা ভাই নানা যা হয়, তখন বাবা মাতে টিক না দিয়ে এটাতে দিবা। বুঝতে পারছি? এখানে কিন্তু কোনো ক্রমেই ভুল করবা না, তাহলে অভিবৃত্তি পাবা না তুমি। এখানে ভুল করলে অভিভাবক বানাইছো মাকে আর পড়ালেখার খরচ বহন করে বাবা, উপবৃত্তি তোমার সাথে সাথেই ক্যান্সেল হয়ে যাবে। মনে করো অভিভাবকের নাম্বার দিলা, অভিভাবক বানাইলা অন্য কেউ, দাদা নানা মামা, আর এখানে পড়ালেখার খরচ বহন করে দিলে টিক দিলা মাতে, তোমার উপবৃত্তির সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবা, যিনি অভিভাবক হবেন পড়ালেখার খরচটা তিনিই বহন করবেন। তাহলে পড়ালেখার খরচ বহন যিনি অভিভাবক সেই জায়গায় টিক দিয়ে দিবা। আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র পরিবারের নৃগোষ্ঠীর সদস্য কিনা? হ্যাঁ হলে হ্যাঁ দিবা, না হলে না দিবা। যদি হ্যাঁ হয় তাহলে এখানে নাম দিতে হবে, কোন নৃগোষ্ঠী সেটির নাম দিতে হবে। আর এটা লাগে না সাধারণত, কারণ ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো যাদের তারা 10টা যে উপজেলা আছে তারা এমনিতেই পেয়ে যায়, সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি একটু পরে। আচ্ছা, এলো আবেদনকারী কি মুক্তিযোদ্ধার প্রজন্ম? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। হ্যাঁ হলে ডকুমেন্ট সাবমিট করতে হবে, নাম দিতে হবে, সম্পর্ক দিতে হবে। তারপরে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর, স্নাতক পর্যায়ের নিম্নে, এখানে দেখে দিবা তুমি নিরক্ষর, স্নাতক পর্যায়ের নিম্নে দেখে দিবা। অভিভাবকের স্বামী স্ত্রী শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান নিম্নে সমমান অনূর্ধ্ব। তারপরে আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি ভাতা পান কিনা? আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে কিনা? যদি থাকে অবশ্যই সাবমিট করবা। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে তার উপবৃত্তি পাওয়াটার অগ্রাধিকার আছে, সেই জন্য শারীরিক প্রতিবন্ধী কার্ড থাকলে হ্যাঁ দিবা, হ্যাঁ দিয়ে কার্ডটা সাবমিট করে দিবা, কার্ডটার সাথে অ্যাড করে দিবা। এটা যেটি উপবৃত্তির তথ্য এন্ট্রি করবে তিনি সাবমিট করে দিবা অনলাইনে। আবেদনকারী অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে? যদি থাকে হ্যাঁ দিয়ে কার্ড সাবমিট করবা, আর যদি কার্ড না থাকে তাহলে না দিয়ে দিবা। আবেদনকারীর বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগলে হ্যাঁ দিবা, হ্যাঁ দিয়ে কাগজ সাবমিট করতে হবে কিন্তু। আর যদি কাগজ না থাকে তাহলে না দিয়ে দিবা। আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন? হ্যাঁ, হ্যাঁ হলে কাগজ সাবমিট প্রমাণ, অর্থাৎ ডাক্তারের যে সার্টিফিকেট আছে বা তুমি যে কোন রোগে আক্রান্ত দীর্ঘমেয়াদী সেই সার্টিফিকেটটা অ্যাড করে দিবা, আর যদি না হয় তাহলে না দিয়ে দিবা। আবেদনকারীর অভিভাবক কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন? না হলে না, হ্যাঁ হলে প্রত্যেকটার হ্যাঁ হলে কাগজ দিতে হবে, প্রমাণ দিতে হবে। আবেদনকারীর বাবা মা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে? না। আবেদনকারীর অভিভাবকের শহরে গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে? সুনির্দিষ্ট কোনো আয়ের উৎস যদি না গ্রামে শহরে থাকলে দিবা, আর না থাকলে এখানে লা লিখে দিবা কলম দিয়ে, না লিখে দিবা। পরিবারের কয়জন সদস্য চাকরি করেন? আবেদনকারীর অভিভাবকের কোনো উৎস থেকে কি কোনো আয় করেন? না। মা বাবা দুজনেই, একজন জীবিত আছেন, দুইজন জীবিত আছেন, কেউ জীবিত নেই। এখানে দেখে দিবা, যদি এতিম হয় তাহলে অগ্রাধিকার পাবে। একজন জীবিত আছেন বা দুইজন জীবিত আছেন। 18 বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা কতজন? তার আবেদনকারী কোন এলাকায় বাস করেন? ছিটমহল, সমতল, কোনটা যেটা হবে সেটা দিয়ে দিবা। তারপর আবেদনকারীর বাড়িতে কয়টি কক্ষ আছে? আবেদনকারীর বাড়িতে বিদ্যুৎ আছে কি? এটাতে হ্যাঁ দিবা, কারণ বর্তমান প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ। আবেদনকারীর বাড়িতে কোন ধরনের টয়লেট আছে? আর যদি না থাকে তাহলে অবশ্যই না দিবা, না দিলে গ্রহণযোগ্যতা একটু বেশি পাবে। আবেদনকারীর বাড়িতে কি কোনো টেলিভিশন আছে? আবেদনকারীর বাড়িতে কিসে রান্না হয়? গোবর কুটে, খড় কুটে দেওয়ার চেষ্টা করবে। আবেদনকারীর বাড়ির মেঝে কি দিয়ে তৈরি? মাটি, ম্যাচাং, সিমেন্ট, টাইলস, অন্যান্য। তারপরে আবেদনকারীর বাড়ির ক্ষেত্রে দেয়াল কি দিয়ে তৈরি? দেয়াল কাঠ, বাট, ইট, বাঁশ, এগুলো কোনটা আছে সেটা দিবা, পাটকাঠি। আবেদনকারীর বাড়ির ছাদ কি দিয়ে তৈরি? তারপরে আবেদনকারীর অভিভাবকের মালিকানায় মোট জমির পরিমাণ ভূমিহীন 10%-এর নিচে উপরে, ভূমিহীন অথবা 10%-এর নিচে একটা দেওয়ার চেষ্টা করলে ভালো হবে। আবেদনকারীর অভিভাবকের অভিভাবকের কোন কোন কার্ড আছে? বিজিবি কোনো কার্ড থাকলে অবশ্যই অ্যাড করে দিবা, যদি কোনো কার্ড থাকে অ্যাড করে দিবা। যে কার্ডে দিলে কিন্তু কার্ড অ্যাড করতে হবে, আর যদি না থাকে তাহলে নাই, না লিখে দিবা।
পেমেন্টের তথ্য এইটা কিন্তু আরো বেশি মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি উপবৃত্তির জন্য নির্বাচিত হও কিন্তু এখানে ভুল করো তাহলে টাকা পাবা না। এই জন্য এটা দেখো, মোবাইল ব্যাংকিং পরিষেবা, পেমেন্ট সিস্টেম, মোবাইল সচল ব্যাংকিং অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে তোমার লিখতে হবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবা। টাক টেলি তো নগদ নাম্বার লাগবে, অবশ্যই নাম্বারটা নগদ হইতে হবে, এখানে লিখেই দিছে নগদ নাম্বার রাখতে হবে। পেমেন্টের সিস্টেম যেই নাম্বারটা দিবা সেই নাম্বারটা অবশ্যই সচল থাকতে হবে, অর্থাৎ খোলা রাখা লাগবে, বন্ধ নাম্বার হলে হবে না। অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা লিখে দিবা, অবশ্যই এখানে মোবাইল নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট কিচ্ছু হবে না, কিন্তু এখানে শুধুমাত্র অনলি নগদ অ্যাকাউন্ট লাগবে, শুধু এখানে নগদ নাম্বার দিয়ে দিবা। তুমি এখানে শুধু নগদ নাম্বারটা দিয়ে দিবা, যে কোনো নাম্বার হোক, নগদ নগদ অ্যাকাউন্ট আবার বলতেছি, নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবে। কার নাম্বার দিবা? অভিভাবকের। অভিভাবক বাবা হলে বাবার এনআইডি দিয়ে করা যায় নগদ নাম্বার, সেটা দিবা। অভিভাবক মা হলে মার এনআইডি দিয়ে করা যায় নাম্বার, সেটা দিবা। অভিভাবক অন্য কেউ হইলে তার এনআইডি কার্ড দিয়ে যেই নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই নগদ অ্যাকাউন্টটা দিবা। অবশ্যই অ্যাকাউন্ট দিয়ে, ওই নগদ অ্যাকাউন্ট দিয়েই কিন্তু নাম্বারটা হতে হবে, নাহলে হবে না। অভিভাবকের নাম সংশ্লিষ্ট এনআইডি ও প্রদত্ত নামের বানানের সাথে হুবাহু মিল থাকতে হবে। এখানে এনআইডি কার্ড দেখে দেখে ইংরেজিতে নামটা লিখে দিবা। অভিভাবকের এনআইডি কার্ড দেখে দেখে ইংরেজিতে হু নামটা লিখে দিবা। প্রদত্ত অ্যাকাউন্ট হিসাব নম্বরটি এনআইডি দিয়ে খোলা 10 বা 17 ডিজিট সেই লিখুন। যে এনআইডি কার্ডটা, এনআইডি নাম্বারটা এখানে 10 ডিজিট হলে 10 ডিজিট লিখবা, এখানে কোনো ক্রমে ভুল করবা না। আর যদি 17 ডিজিট হয় তাহলে হুবাহু 17 ডিজিট দিয়ে দেবা। আর যদি 13 ডিজিট হয়, এই 13 ডিজিটের সামনে জন্ম সাল যোগ করবা, জন্ম সাল যোগ করে তারপরে 13 ডিজিট দিয়ে দিবা, 17 ডিজিট হয়ে যাবে। উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য আবেদন করলে উপবৃত্তির বেতন হিসাব প্রদান করেন। আচ্ছা, এইভাবে যেভাবে তোমাদেরকে দেখাই দিলাম হুবাহু যদি তুমি এইভাবে পূরণ করো তাহলে নিশ্চিত থেকেও তোমাদের উপবৃত্তি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি তুমি উল্টাপাল্টা পূরণ করার চেষ্টা করো তাহলে আবেদন করবা কিন্তু উপবৃত্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শিক্ষা চাকরি সংক্রান্ত সকল আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের এই উপবৃত্তির ফর্মটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা।